বিএনপির কাছ থেকে এনসিপির আসন চাওয়ার যে বিষয়, এটা আরো অনেক আগে থেকেই আমাদের সঙ্গে এনসিপির নেতারা বলা বলি করছিল যে কতগুলো আসন হলে তারা কনভিন্স হবে, এতগুলোর কমে ছাড় দেবে না। তো এইরকম একটা বিষয়, এই আলাপটা বের হয়ে যাওয়াতে এনসিপির নৈতিক জায়গাটা একবারে ভেঙে খান খান হয়ে গেছে। এখন তারা বলছে যে তারা আসনের পেছনে ছোটে না, কিন্তু কয়েক দফায় এই আলোচনাগুলো হয়েছে এবং এই আলোচনার সঠিক সমাধান যদি না হয় তাহলে এনসিপি জানে ওরা একটা আসনও পাবে না, আর এই জন্য ওরা নির্বাচনে যাবে না। তো ওরা বলছে ওরা আসনের পিছনে ছোটে না, তো ওদের ভাষাতেই যদি হয় যে ওরা আসনের পিছনে ছোটে না, ওরা আসলে আসন ছাড়াই 5 বছর ক্ষমতায় থাকতে চায়। এই যে বললো না সার্জিস, তার অনেক স্বপ্ন, ডক্টর ইউনূস 5 বছর যদি ক্ষমতায় থাকতো। এই স্বপ্নটা কেন আমরা তা আগে না বুঝলেও এখন বুঝতেছি। শুধু আমরা না, বাংলাদেশের নাগরিকরাও ধীরে ধীরে বুঝতে পারছে। এবং দেখেন, আসন ছাড়াই যদি এরকম হয়, রাত বিরাতে মানুষের বাড়িতে হানা দেওয়া, চাঁদাবাজি করা, এবং সে চাঁদাবাজরা ধরা পড়লে আবার বড় নেতারা গিয়ে ছাড়াতে নিয়ে আসে, সামগ্রিকভাবে এটা একটা অবাধ স্বাধীনতা যেটা আসন ছাড়াই তারা পাচ্ছে। আসন ছাড়াই যদি এই ক্ষমতার প্র্যাকটিস গুলো করতে পারে তাহলে সমস্যা কোথায়? যে জায়গাতে এখনো আটকে আছে সেটা হলো আসিফ মাহমুদ বলল যে তার মনে নাই ওয়েস্টিনে সে গিয়েছিল কিনা। আপনাদের কাছে আমার যে প্রশ্ন, যে একজন উপদেষ্টা এই ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে যখন সে বলছে তার মনে নাই সে ওখানে গিয়েছিল কিনা, রাষ্ট্রের কি উচিত ছিল না যে এই ছেলেটি আসলেই সেখানে গিয়েছিল কিনা, আসলেই ওই দিন চাঁদাবাজি করতে গিয়েছিল কিনা, অথবা কি ঘটনা আসলে? এমন তো হতে পারে যে সে নির্দোষ, তাহলে রাষ্ট্রের উচিত তাকে নির্দোষ প্রমাণিত করে খালাস দেওয়া, যে না, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে আসিফ মাহমুদ জড়িত না। আমি খুব স্মরণ করে দেই, একেবারে শুরুর দিকে আসিফ মাহমুদ একটা এই ধরনের অভিযানে বা এই ধরনের মবে সরাসরি নিজে গুলশানে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ছবি এবং ভিডিও আপনারা সবার মনে আছে হয়তোবা। এবং শুধু সে না, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে সেদিন ছিলেন, তারা দুজনই সেখানে ছিলেন। তো এইটা নতুন কিছু না যে আসিফ মাহমুদ এই ধরনের মবে অংশ নেয়নি। এখন আমার প্রশ্ন, যেখানে আসিফ মাহমুদের যে পিস্তল বা যে আর্মস বিমানবন্দরে ধরা খাইলো, যেটা অ্যামুনিশন ধরা খেলো, সেটার বিষয়ে একটু কথা বলি। যে আসিফ মাহমুদের কেন এই ধরনের অস্ত্র আলাদাভাবে প্রয়োজন, যেখানে তার সঙ্গে একজন গানম্যান থাকে, দেহরক্ষী থাকে, রাষ্ট্রীয় প্রোটোকল থাকে? হ্যাঁ, আজকে কি মেলাতে পারছেন যে আসিফ মাহমুদ যদি এই ধরনের অভিযানে অবৈধভাবে সম্পৃক্ত হয়, তাহলে তার মনে হয় একটা এই ধরনের অবৈধ অস্ত্র অথবা বৈধ অস্ত্র তার নিরাপত্তার জন্য প্রয়োজন রয়েছে। যদি সে প্রোটোকল ছাড়া এইভাবে গুলশানে গিয়ে এর বাড়িতে হানা দেয়, তাহলে তো অবশ্যই একটা আত্মরক্ষার বিষয় রয়েছে। তো সামগ্রিকভাবে আজকের আলোচনার ওই দিকে না গিয়ে আসনের আলোচনায় আসি, যে আসন নিয়ে আসলেই বিএনপির সাথে এনসিপির সমঝোতা হবে কিনা। বিএনপি বলেছে এনসিপির দরজা খোলা আছে এবং সেই দরজা দিয়ে এনসিপি যাবে কিনা। আপনাদের কি মতামত, যে এনসিপি কি বিএনপির কাছ থেকে আসন নেবে নাকি নেবে না? আজকে আমি একটা কথা বলি, যে আগামীর নির্বাচন যেটা আসছে, এইটা আপনার হলো, যদি এরকম হয় যে বিএনপি বড় দল হিসেবে ছোট ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় ছাড় দিচ্ছে, জামাতকে ছাড় দিচ্ছে, এনসিপি কে ছাড় দিচ্ছে, আমার প্রশ্ন হলো, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন কেন্দ্রিক যে ভাগ বাটোয়ারা, এটা কিন্তু গণতন্ত্রের মানে হলো অপোজিট। অর্থাৎ ইচ্ছা করেই কেউ কেউ কোনো জায়গায় প্রতিনিধি দিচ্ছে, ইচ্ছা করেই কেউ কেউ প্রতিনিধি সরিয়ে নিচ্ছে। এই যে এটা, তার মানে কি জনগণকে বিকল্প চুজ করার কোনো অপশন রাখা হচ্ছে না। এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত, যে আগে থেকেই পলিটিক্যাল সেটেলমেন্ট, যে আমরা এই আসনে নির্বাচন করব এবং সেই আসনে আমরা অমুক অমুক কোনো প্রার্থী দেব না, আমরা প্রার্থী দেব। এই যে এক ধরনের সেটেলমেন্ট, তার মানে জনগণ যে প্রতিনিধি বাছাই করার যে একটা আকাঙ্ক্ষা থেকে নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে যায়, সেই আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে দলীয়ভাবে এই ধরনের আসন কেন্দ্রিক ভাগাভাগির ফলে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সত্যিকার অর্থে যে
নির্বাচনী প্রতিযোগিতা সেটা দেখেনি। এবং আমরা যে প্রজন্ম, সেই প্রজন্ম সবসময় একটা আফসোস করতাম, যদি সত্যিকার অর্থেই শক্ত শক্ত দুটা দল সঠিকভাবে প্রতিযোগিতা করে নির্বাচন করত এবং আমরা সেই নির্বাচনে ভোট দিতে পারতাম এবং আমরা টেনশনে থাকতাম কে জিতবে কে জিতবে। এই যে একটা টেনশন, এটা একটা আনন্দের দুশ্চিন্তা যে আমার প্রার্থী হারলো কি জিতলো। বাংলাদেশের মানুষ এত দিন ধরে সেই ধরনের প্রতিযোগিতা থেকে বঞ্চিত হয়েছে এবং সামনের নির্বাচনেও আবারও সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ নির্বাচনের স্বাদটা আসলে পাবে না। সত্যিকারের প্রতিযোগিতার যে স্বাদ, সেই স্বাদ থেকে সামনের নির্বাচনেও বঞ্চিত হবে বলে আমার মনে হচ্ছে। এই কথাগুলো কেন বলছি, দেখুন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন শর্ত দিচ্ছে যে এইটা লাগবে, ওইটা লাগবে, পিআর লাগবে, টিআর লাগবে। তো এই শর্তগুলো যে শুধুমাত্র ডিবেটের জন্য, আলোচনার টেবিলের জন্য একটা পাওয়ার কার্ড, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ তারা তাদের চাহিদা পূরণ হলেই ওই পাওয়ার কার্ডটা উঠায় নেবে এবং না হলে ওই পাওয়ার কার্ডটা রেখে দেবে। তো এইটা বাংলাদেশে একটা ফেয়ার গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে কতটুকু একটা ভয়ঙ্কর অবস্থা, যে রাজনৈতিক দলগুলো পাওয়ার কার্ড প্লে করবে এবং নিজের চাহিত আসন না পাওয়া পর্যন্ত সে নির্বাচনে না যাওয়ার হুমকি দিবে, এটাই বাংলাদেশের জন্য একটা